আমার আর কিচ্ছু চাই না রবি, আর কিচ্ছু চাই না। আমার শুধু 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 সারা জীবন যদি এমনি করে তুমি আমার সামনে বসে গান শোনাতে, তোমার লেখা কবিতা শোনাতে। শোনাবো শোনাবো হেমাঙ্গিনী, সারা জীবন আমি আমার সব লেখা শুধু তোমাকেই শুনিয়ে যাব। তুমিই হবে আমার প্রথম পাঠিকা। আমার সব কবিতা, সব গানই যে আমি তোমার অনিন্দ সুন্দর মুখখানি মনে করে লিখি নতুন বৌঠান। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। লীনা গঙ্গোপাধ্যায়ের কাব্যময় সৃজন হে একা সখা, একান্ত নিবিড় কথন দেবশঙ্কর হালদার ও সুকৃতি লহরী। গানের কথা ও সুরারোপ রবীন্দ্রনাথ ঠাকুর। সঙ্গীত নির্দেশনা দেবজ্যোতি মিশ্র। গানে মনোময় ভট্টাচার্য ও তিতাস চট্টোপাধ্যায়। হে একা সখা। আমার একজন অন্তরের এবং ভালোবাসার মানুষ আছেন। ভুবন জোড়া তার বিস্তার, তার পরিচয়, তার কোনো শেষ নেই। নানা সময়ে নানা মানুষ নিজেদের মতো করে তাঁকে দেখতে চেয়েছেন। প্রত্যেকবারই নতুন আলোয় তাকে দেখা, কোনো নির্দিষ্ট ফ্রেমে তাকে ধরা যায় না কিছুতেই। অসংখ্য ঘটনাবহুল জীবন, বহু ধারায় তার জীবনের ছড়িয়ে পড়া। কখনো এই জীবনেই বিরামহীন আলো ছায়ার খেলা, কখনো মৃত্যুর নৈঃশব্দ, কখনো দুর্লভ একাকিত্ব। বিশ্ব সংসার মিলে গেছে এই মানুষের হৃদয়ে, অথচ তাঁর মতো একা আর কে? যার হাত ধরে জীবনের সমস্ত বন্ধুর আর অমসৃণ পথ সহজে পার হয়ে যাওয়া যায়, জীবনের গোপন বেদনা এবং ভালোবাসার মুহূর্ত যার সঙ্গে অবলীলায় ভাগ করে নেওয়া যায়, সেই বিশ্বস্ত অলৌকিক বন্ধুর নির্জনতায় একদিকে যেমন আমাদের বেদনা ধারা, তেমনি অন্যদিকে তার একাকিত্বের অপার মহিমায় আমরা উদ্বুদ্ধ। মনে মনে ওই একা সখার জন্য দুয়ার খুলে অপেক্ষা করে থাকি সারা জীবন। মহাজীবনের নিবিড় ছোঁয়ায় নতুন করে খুঁজে পাই জীবনের অন্য মানে। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ভালোবাসার ধন। তোমায় নতুন করে পাবো বলে দেখা দেবে বলে তুমি হজে অদর্শন। ভালোবাসার ধন। তোমায় নতুন করে পাবো বলে। কবির শৈশব ছিল বড় নিবিড় শৈশব, যার পরতে পরতে বিস্ময় আর রোমাঞ্চ। ওই নির্জনতা থেকেই জন্ম নেয় রহস্য, আর রহস্য থেকে রোমাঞ্চ।
রবীন্দ্রনাথের নিঃসঙ্গতার অদৃশ্য বিনি সুতোখানা তো লুকিয়ে আছে ওই শৈশব জীবনে। দৃশ্যমান মালাখানিতে টান পড়লে এক এক করে মালার ফুলগুলি খসে খসে পৌঁছে যাওয়া যায় ওই নিঃসঙ্গ শৈশবের বিনি সুতোর উৎসপথে। আজ মনে পড়ছে আমার ছেলেবেলাকার সন্ধেবেলা। তখন আমাদের ওই সময়টা কাটত চাকরদের মহলে। নবাবী জবানিতে চাকর নকরদের মহলকে তখন বলা হতো তোষাখানা। আমাদের এই মাদুর পাতা আসনে যে চাকরটি ছিল সর্দার, তার নাম ব্রজেশ্বর। সন্ধ্যাবেলায় রেড়ির তেলের ভাঙা সেজের চারিদিকে আমাদের বসাইয়া সে রামায়ণ মহাভারত শোনাইত। চাকরদের মধ্যে আরও 2-4টি শ্রোতা আসিয়া জুটিত। ক্ষীণ আলোকে ঘরের কড়িকাঠ পর্যন্ত মস্ত মস্ত ছায়া পড়িত। টিকটিকি দেয়ালে পোকা ধরিয়া খাইত। চামচিকে বাহিরের বারান্দায় উন্মত্ত দরবেশের মতো ক্রমাগত চক্রাকারে ঘুরিত। আমরা স্থির হইয়া বসিয়া হাঁ করিয়া শুনিতাম। রাত হয়ে আসত, মাদুর পাতা বৈঠক যেত ভেঙে। ভূতের ভয় শিরদাঁড়ার ওপর চাপিয়ে ছোট্ট রবি চলে যেত বাড়ির ভিতরে মায়ের ঘরে। মা তখন তার খুড়িকে নিয়ে তাস খেলছেন। পঙ্খের কাজ করা ঘর, হাতির দাঁতের মতো চকচকে, মস্ত তক্তাপোষের উপর জাজিম পাতা। এমন উৎপাত বাঁধিয়ে দিত রবি, তিনি হাতের খেলা ফেলে দিয়ে বলতেন, জ্বালাতন করলে যাও খুড়ি, ওদের গল্প শোনাও গে। রবি বাইরের বারান্দায় ঘটির জলে পা ধুয়ে দিদিমাকে টেনে নিয়ে বিছানায় উঠত। সেখানে শুরু হতো দৈত্যপুরী থেকে রাজকন্যার ঘুম ভাঙিয়ে আনার পালা। গল্প বলতে বলতে যখন দিদিমার ঘুমে চোখ লেগে আসতো, উল্টো দিকে দেওয়ালে তখন আলো ছায়ার নকশা। কতগুলো বিচিত্র ছবিতে ধরা দিত ছোট্ট রবির চোখে। এক ঝিম ধরা ভয়ের চূড়া স্রোত বয়ে যেত শিরদাঁড়াবে। বয়সী রবির আলো অন্ধকারে মাখা ছবির উৎসমুখ কি এই দুর্গম নির্জনতা এবং একাকিত্বের ফসল? একদিন বাজল সানাই বারোয়া সুরে। শুকনো ডাঙায় নামল প্লাবন। বাড়িতে এলো নতুন বউ। কচি বয়সের চিকন লাবণ্যে ঢলঢল। কাঁচা শ্যামলা রঙের হাতে সরু সোনার চুড়ি। মলিন দিনশ্রেণীর কালো ছাপ লাগা পাঁচিল দ্বিধা হয়ে দোলে জাদুমন্ত্রে। দেখা দিল অপূর্ব দেশের অপরূপ রাজকন্যা। ছমছম করতে লাগলো সন্ধ্যা, কাঁদতে লাগলো অদৃশ্য আলোয়। ঘুরে বেড়াই, সাহস হয় না কাছে আসতে। ওদিকে থাকে অভাবনীয়, এদিকে থাকে উপেক্ষিত। রাত হয়ে আসে, স্বরূপ সর্দার হাঁক দিয়ে যায় ছেঁড়া সেলাই করা দড়িতে ঝোলানো মোমবাতি। তার ভিতরের আকাশ ভরে ওঠে গোধূলি স্বপ্নের সিঁদুরি রঙে, চেলির রাঙা অন্ধকারে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে। অঝোর বৃষ্টিধারায় বর্ষার গান আর নতুন বৌঠানের সঙ্গ মিলেমিশে একাকার হয়ে যেত। গানে বাজনায় পূরবে যখন বেহাগে পৌঁছত, তখন পশ্চিম আকাশের
সোনার কারখানা নিঃশেষে দেউলে হয়ে গিয়ে পূর্ব বনান্ত থেকে চাঁদ উঠত। দেউলিয়া হয়ে যেত দুটি তরুণ হৃদয়। দেওয়া নেওয়ার নিবিড় উত্তাপে ক্রমাগত শূন্য এবং পূর্ণ হয়ে উঠত দুটি মন। কোন দূর দেশের, কোন দূর কালের উৎসব আপনার শব্দহীন কথাকে আলোর মধ্যে ঝলমল করে দিত। কোনো এক চির নিভৃত ছায়ায় যুগল দোলার রসমাধুর্য একটি অপরিস্ফুট গল্পের বেদনার সঞ্চার করে দিত। তখন দুজনে দেখা হলো মধুজামিনী রে, কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে। মধুজামিনী রে, দুজনে দেখা হলো নিকুঞ্জে দক্ষিণায় করেছে হায় হায়, নিকুঞ্জে দক্ষিণায় করেছে হায় হায়, লতা পাতা দুলে দুলে ডাকিছে ধীরে ধীরে। মধুজামিনী রে, দুজনে দেখা হলো। মা যখন মারা যান তখন কবির বয়স অল্প। অনেকদিন থেকেই তিনি অসুখে ভুগছিলেন। যে রাতে তার মৃত্যু হয় তখন অনেক রাত। একজন পুরনো দাসী তার ঘর থেকে ছুটে এসে চিৎকার করে কেঁদে উঠল, ওরে তোদের কি সর্বনাশ হলো রে। তখন নতুন বউঠান তাড়াতাড়ি তাকে ভর্ৎসনা করে ঘর থেকে টেনে বার করে নিয়ে গেলেন। পরদিন সকালে যখন মার মৃত্যু সংবাদ শুনলেন রবি, তখন সে কথার মানে পুরোটা বোধগম্য হয়নি তার। বাইরের বারান্দায় মায়ের দেহ সাজিয়ে রাখা, কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর তার কোনো প্রমাণ সে দেহে ছিল না। শুধু যখন তার নিষ্পন্দ শরীর এ বাড়ির সীমা ছাড়ালো, কবি সহযাত্রী হয়ে শ্মশানে গেলেন। আর তখনই এক প্রবল শোকের ঝড় এক দমকে এসে তার মনের ভেতরে একটা হাহাকার তুলল। তার মনে হলো এই বাড়ির এই দরজা দিয়ে মা আর একদিনও তার নিজের এই চিরজীবনের ঘরকরনার মধ্যে আপনার আসনটিতে এসে বসবেন না। কি আছে না কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কোন পথিকের কোন গানে তোমার পরশ আসে। কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে। জীবন ক্রমশ ডাঙা পথ দিয়ে বয়ে চলে লোকালয়ের পথ ধরে। সুখ দুঃখ বিরহ মিলন পার হয়ে হয়ে ঋতুচক্রের হাত ধরে এগিয়ে চলে সে। কখনো ক্ষীণ আলোতে নির্জন ঘরে বই পড়া,
দূরে গির্জার ঘড়িতে 15 মিনিট অন্তর ঢং ঢং ঘণ্টা বেজে উঠত। প্রহরগুলো যেন একে একে নিলাম হয়ে যেত। চিতপুর রোডে নিমতলা ঘাটের যাত্রীদের কণ্ঠ থেকে ক্ষণে ক্ষণে হরিবোল ধ্বনিত হয়ে উঠত। কত গরমের গভীর রাতে তেতলার ছাদে সারি সারি টবের বড় বড় গাছগুলির ছায়াপাতের বিচিত্র চাঁদের আলোয় একলা প্রেতের মতো বিনা কারণে নিঃশব্দ পদচারণা তার, আমাদের রবি ঠাকুরের। আধার রাতে একলা পাগল যায় কেঁদে, বলে শুধু বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে। আধার রাতে একলা পাগল যায় কেঁদে, বলে শুধু বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে। কবিতা তার বহুকালের প্রেয়সী। বোধহয় আমার যখন রথির মতো বয়স ছিল তখন থেকে আমার সঙ্গে বাগদত্তা হয়েছিল। কিন্তু ও মেয়েটি পয়মন্ত নয়, তা স্বীকার করতেই হয়। আজ যাই হোক, সৌভাগ্য নিয়ে আসেন না, সুখ দেন না বলতে পারিনি, কিন্তু স্বস্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যাকে বরণ করেন তাকে নিবিড় আনন্দ দেন, কিন্তু এক এক সময় কঠিন আলিঙ্গনে হৃৎপিণ্ডটি নেড়ে রক্ত বের করে দেন। জ্যোতিদাদা নতুন বৌঠান তখন চন্দননগরে গঙ্গা পারে মুরাম সাহেবের বাগানে বাস করছিলেন। রবি তাদের অতিথি হলেন। গঙ্গা তীরে সেই সুন্দর দিনগুলি গঙ্গার জলে উৎসর্গ করা পূর্ণ বিকশিত পদ্ম ফুলের মতো একটি একটি করে ভেসে যেতে লাগলো। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ
কানু, বলো হেমাঙ্গিনী। তুমি কি বলো তো? আবার কি দোষ করলুম নতুন বৌঠান? আমার যে দোষের কোনো শেষ নেই। নেই তো। তুমি তোমার ভগ্ন হৃদয় বইখানায় উৎসর্গের জায়গায় শ্রীমতী হে কে লিখেছ কেন? ও বই তো আমি শুধু তোমায় দিয়েছি। তুমি জানো না আমার হে কে? আহা, কি বুদ্ধি! এরকম কেউ লিখে? আর কেউ বুঝবে না, শুধু আমরা দুজন বুঝবো। এই বইয়ের লেখাগুলো সবাই একরকম মানে করবে, শুধু আমরা জানবো আসল মানে কি। এ বইয়ে তো আমাদের কথা লেখা আছে নতুন বৌঠান, আমাদের দুজনের কথা, দুজনের নিজেদের কথা। আর তুমি যে আমায় আদর করে হেকেটি বলে ডাকো, তা বুঝি অন্যরা জানে না? জানলো তো বইই গেল। আমার ইচ্ছে আমি লিখেছি, আমি অত অন্যের বোঝাবুঝির ধার ধারতে পারবো না। আহা, কি ইচ্ছের বহ! হ্যাঁ হ্যাঁ, তাই তাই, আমার ইচ্ছেই সব। জানো নতুন বৌঠান, মনে হয় এই পৃথিবীটাই তোমার হাতে তুলে দিই। আমার সর্বস্ব তোমায় দিতে ইচ্ছে করে, যা আছে আমার সব। আমার আর কিচ্ছু চাই না রবি, আর কিচ্ছু চাই না। আমার শুধু 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 সারা জীবন যদি এমনি করে তুমি আমার সামনে বসে গান শোনাতে, তোমার লেখা কবিতা শোনাতে। শোনাবো, শোনাবো হেমাঙ্গিনী। সারা জীবন আমি আমার সব লেখা শুধু তোমাকেই শুনিয়ে যাব। তুমিই হবে আমার প্রথম পাঠিকা। আমার সব কবিতা, সব গানই যে আমি তোমার অনিন্দ্য সুন্দর মুখখানি মনে করে লিখি নতুন বৌঠান। আমি জানি রবি, আমি আর বেশি দিন তোমার কবিতার প্রথম পাঠিকা থাকবো না। আমি জানি আমি আর তোমার সুর দেওয়া গান প্রথম শুনতে পাবো না। পাবে নন্দিনী, পাবে। তোমাকে শোনালেই যে আমার মনে হয় আমার কালির আখরগুলি সোনার জলে ধোয়া হয়ে অপরূপ হয়ে উঠল, ওই আকাশের রূপলি জ্যোৎস্নার মতো। আহা, কান্না কেন বৌঠান? কেন চোখের জলের লাগলো জোয়ার? ওই গানখানা একবার শোনাবে রবি? কোন গান? ওই সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ছিল না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনেরও প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো তোমারও হাসির তুলনা। ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। কাল আমাদের চড়ুই ভাতি, মনে আছে তো রবি? বারে, মনে থাকবে না? নদী পাড়ে গহীন জঙ্গলের ভেতর শুধু তোমার আর আমার দুটি মানুষের একার সংসার সাজানো। ওই যে জঙ্গলের ভেতরে একটা শাল গাছে দোলনা বেঁধে রেখেছি তোমার জন্য। ওই দোলনায় বসবে তুমি। কাল তোমার ছুটি, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। ইস, এত সুখ কি আমার কপালে সইবে নাকি?
সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। ইস, কত বেলা হয়ে গেছে। আজ যে আমাদের চড়ুই ভাতি, আমার আর নতুন বৌঠানের। নদী পাড়ে, গহীন জঙ্গলে, গাছের ছায়ায় একবেলার অস্থায়ী সংসার। কিন্তু পরপর কয়েকটা কবিতা লিখতে গিয়ে এত দেরি হয়ে গেল। ছি 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 ছি। বৌঠান নিশ্চয়ই খুব রাগ করে আছেন। আজ যে তাকে আমি কথা দিয়েছিলাম, তাকে আমি রান্না করে খাওয়াবো। না না না, আর দেরি করা চলবে না, এক্ষুনি ছুটতে হবে। তবে কবিতাগুলো সঙ্গে নিয়ে গেলে বৌঠান সব রাগ ভুলে যাবেন। তুমি আমায় কথা দিয়ে কথা রাখলে না ভানু। তোমার আর আমার একবেলার সংসার রচনা করতে তুমি এলে না। আমি শূন্য দোলনার দিকে তাকিয়ে বসে রইলাম। বেলা এখন মাথার ওপরে। আমি জানতাম আমার কথা তোমার মনে থাকবে না। আমি তোমার কেউ না রবি। তোমার জন্য গোটা দুনিয়ার হাতছানি আছে যে, কিন্তু আমার যে শুধু তুমি আছো রবি। তুমি যে আমার ভোরের শুকতারা, তুমি যে আমার সাঁঝবাতি। অন্ধকার আকাশের প্রথম তারাটি যে তুমি রবি। তুমি যে আমার পূর্ণিমার পূর্ণ চাঁদ। তোমার আলোয় যে আমি পথ চলি রবি। কেন বোঝো না তুমি? কেন বোঝো না? কেন বোঝো না? ওই যে দূরে একটা পাথরের ওপর বৌঠান বসে আছে মুখ ফিরিয়ে। বৌঠান, 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 আমার বড্ড দেরি হয়ে গেছে বৌঠান। এই কবিতা লিখতে লিখতে আমার দেরি হয়ে গেল। আমি যে পরপর অনেকগুলো কবিতা লিখে ফেলেছি সকাল থেকে নতুন বৌঠান। শুনবে না তুমি? ও কি বৌঠান, জঙ্গলের পাতা ঝরা পথ পার হয়ে হয়ে তুমি কোথায় চলে যাচ্ছ বৌঠান? বৌঠান দাঁড়াও, কথা শোনো বৌঠান। পথ ছাড়ো রবি। ক্ষমা করো বৌঠান, আমি আর কখনো এ জীবনে তোমাকে দুঃখ দেব না। হাত ছাড়ো রবি। বৌঠান, তুমি কবিতাগুলো শুনবে না? না। যেও না বৌঠান, তুমি চলে যেও না। বৌঠান, আকাশ অন্ধকার করে আছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঝড় উঠছে। বৌঠান, গাছের পাতায় ঝড়ের শব্দ শুনতে পাচ্ছ না? ঝড় আমার অন্তরে রবি। এই কাল বৈশাখী আমার সমস্ত কিছু উড়িয়ে দিচ্ছে, ভাসিয়ে দিচ্ছে। তুমি শুনতে পাচ্ছ না ভানু? কি ভয়ঙ্কর বজ্রপাত হচ্ছে। শুনতে পাচ্ছি বৌঠান, শুনতে পাচ্ছি। বাইরের গর্জন আর ভেতরের গর্জন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বৌঠান, আমায় শক্ত করে ধরো বৌঠান, ভয় পেও না। ভানু, আমার ভানু, এই দেখো কাঁপছে
হচ্ছে, আমার সারা শরীর। হেমাঙ্গিনী, দেখছো কেমন অঝোর ধারায় বৃষ্টি এলো? জলপ্রপাতের মতো বৃষ্টি আমাদের দুজনকে ধারা স্নান করাচ্ছে। বৌঠান, কি অলৌকিক অনুভূতি, কি পাওয়া! কাঁদো কাঁদো নতুন বৌঠান, কাঁদো। আমাদের দুজনের চোখে জল মিশে যাক প্রকৃতির বৃষ্টি ধারার সঙ্গে। কাঁদো নতুন বৌঠান, আমার বৌঠান। ভানু, আমার ভানু সিংহ। তুমি অমন করে আমার চোখের দিকে চেও না বৌঠান, আমার বুক কাঁপে। মনে হয় যা কিছু সাজিয়ে রেখেছি এতদিন সযত্নে সব এলোমেলো হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। রবি, রবি, তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা। রবি, তুমি একদিন অনেক অনেক বড় পৃথিবীতে চলে যাবে রবি। আমি যেখানেই যাই আমার মন বাঁধা থাকবে তোমার কাছে, শুধু তোমার কাছে। না না না, তা হয় না রবি, তুমি আমায় ভুলে যাবে। মেলাবো নয়ন তব নয়নের সাথে, মেলাবো এ হাত তব দক্ষিণ হাতে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর জীবনের গোপন বিজন ঘরে একেলা রয়েছ শয়ন পরে। ভানু, ভানু, একটা গান শোনাবে? কি গান বৌঠান? भरा बादर महाभादर शून्य मंदिर मोर। भरा बादर महाभादर शून्य मंदिर मोर। भरा बादर झंझा घन गर्जन्ति संतति भुवन भरी भरी खंतिया। कांत पाहुन बिरह दारुण सघन खर शरहंतिया। भरा बादर महाभादर शून्य मंदिर मोर। भरा बादर। চলে গেলেন নতুন বৌঠান, বড় নিঃশব্দে, নির্জনে, কথা না রেখে, অভিমান করে বড় বেশি দূরে চলে গেলেন তিনি। কবিকে কাঁদিয়ে, সারা জীবনের মতো শূন্য করে, একলা করে চলে গেলেন তিনি। আরো আরো নিঃসঙ্গ হলেন কবি। আমার 24 বছর বয়সে মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল, তাহা স্থায়ী পরিচয়। তাহা তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে। ভোর বেলায় সে বিদায় নিলে আমার মন আমাকে বোঝাতে বসল, সবই মায়া। আমি রাগ করে বললেন, এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাতে ফুল গাছের টব, খাটের উপর নাম লেখা হাত পাখা খানি, সবই তো সত্য। মন বললে,
তবু ভেবে দেখো। আমি বললাম, থামো তুমি, ওই দেখো গল্পের বইখানি, মাঝের পাতায় একটা চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয়নি। এও যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হলো কেন? মন চুপ করলে। বন্ধু এসে বললেন, যা ভালো তা সত্য, তা কখনো যায় না। সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে। আমি রাগ করে বললাম, কি করে জানলে? দেহ কি ভালো নয়? সে দেহ গেল কোনখানে? ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে, তেমনি করে এই বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেম। বললেন, সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ চমকে উঠলেন। মনে হলো কে বললে, অকৃতজ্ঞ। জানলার বাইরে দেখি ঝাউ গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠেছে। যে গেছে যেন তারই হাসির লুকোচুরি। তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভর্ৎসনা এলো। ধরা দিয়েছিলেম সেটাই কি ফাঁকি, আর আড়াল পড়েছে এইটাকেই এত জোরে বিশ্বাস। চাঁদ চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে ও চাঁদ চোখের জলে লাগলো জোয়ার, আমার তরি ছিল চেনার কুলে, বাঁধন যে তার গেল খুলে, তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনার ধারে। ও চাঁদ চোখের জলে লাগলো জোয়ার। সেই সময় রবীন্দ্রনাথের সৃষ্টি ছাড়া রকমের মনের ভাব হয়। ধুতির ওপর গায়ে শুধুমাত্র একটি চাদর এবং পায়ে একজোড়া চটি পরে এক 24 বছর বয়সী তরুণ কতদিন পথে পথে ঘুরেছেন। খাবার সময়ের ঠিক ঠিকানা ছিল না। রাতের শোয়াটুকুও ছিল বৃষ্টি বাদলে। শীতে তেতলার বাইরের বারান্দায় সেখানে আকাশের তারার সঙ্গে দৃষ্টি বিনিময় হতো। সাধের আসন ফেলে রেখে দূর নিহারিকা মণ্ডলীর মধ্যে অভিমানিনী তার চিরচঞ্চল গতি থামিয়ে হারিয়ে গেছে চিরদিনের মতো। তাকে এখন থেকে জীবন ছাড়িয়ে মহাজীবনে খোঁজা, জগৎ ছাড়িয়ে মহাজগতের মাঝখানে অপার শূন্যতায়। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল নুয়ে
কাটিয়ে গেল শত শত আমার প্রাণের পরে চলে গেল কে? রবীন্দ্রনাথের জীবনে কতবার আঘাত এসে বুকের দরজায় ধাক্কা দিয়েছে, দরজা হাট করে খুলে নিয়ে গেছে বুকের ভেতরে রাখলে রাখা ধন। ততবারই প্রকৃতির এই আঘাত থেকে উত্তরণের পথ খুঁজেছেন তিনি প্রকৃতিরই উপহার নিয়ে। অত্যন্ত স্পর্শকাতর সূক্ষ্ম মন এবং শরীর তাঁর। প্রখ্যাত ডাক্তার নীলরতন সরকার রবীন্দ্রনাথের মৃত্যুর আগে একটি অত্যন্ত প্রয়োজনীয় অস্ত্রোপচারের পক্ষে ছিলেন না। তিনি বলেছিলেন, রবীন্দ্রনাথের স্নায়ুতন্ত্র আর সকলের মতো নয়, তার মতো মানুষের স্নায়ু এতই স্পর্শকাতর যে অস্ত্রোপচারের আঘাত তিনি সইতে পারবেন না। অথচ এই মানুষটিকেই প্রমেথিউসের মতো হৃদয়ের পাঁজর জ্বালিয়ে পুড়িয়ে বারবার বহ্নোৎসব পালন করতে হয়েছে জীবনে। একের পর এক প্রিয়জনের চলে যাওয়া, ব্যক্তি শোকে এবং বিশ্বজগতের প্রকাণ্ড আলোকপাতে ক্রমশ ক্লান্ত বিধ্বস্ত রবীন্দ্রনাথ তাই শিকার হয়েছেন চূড়ান্ত অবসাদের। ছেলে রথীন্দ্রকে চিঠি লিখছেন তিনি। কল্যাণী ইস্যু রথী, কিছুদিন থেকে আমার মনের মধ্যে যে উৎপাত দেখা দিয়েছে সেটা একটা শারীরিক ব্যামো, সে কথা ক্রমশই আমার কাছে স্পষ্ট হচ্ছে। কিছুকাল থেকেই আমার একটা নার্ভাস ব্রেকডাউন হয়েছে, তাতে সন্দেহ নেই। যখন আমার কানে এবং মাথার বাঁ দিকে ব্যথা করতে লাগলো, তখনই বুঝেছিলাম সেটা ভালো লক্ষণ নয়। যে কোনো কাজ করতুম অত্যন্ত জোর করে করতে হতো, আর মনের মধ্যে একটা গভীর বেদনা ও অশান্তি অকারণে লেগেই ছিল। মেটেরিয়া মেডিকাতে যা লিখেছে এর সব লক্ষণই আমার মধ্যে দেখা দিয়েছে। দিবারাত্রি মরবার কথা এবং মারবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয়নি এবং হবে না। আমার জীবনটা যেন আগাগোড়া ব্যর্থ। মনের মধ্যে এইরকম সুগভীর অন্ধকার ঘনিয়ে এসেছে বলেই আমি যাদের খুব ভালোবাসি তাদেরই সম্বন্ধে যত রকম মন্দ এবং অকল্যাণ আমার কল্পনায় বারংবার তোলা পড়া করছে। কোনো মতেই তাকে ঠেকিয়ে রাখতে পারিনি। এখন এমন অদ্ভুত ভীরুতা মনে এসেছে যে তুই বাইসাইকেলে করে একটু কোথাও গেলে আমার ভয় হয় তোর বিপদ হবে। দেরি করে এলে মনে হয় কিছু একটা বিপদ হয়েছে। কাল সন্ধ্যার সময় ক্ষণকালের জন্য এই অন্ধকারের ভিতর দিয়ে একটা আলোর আবির্ভাব দেখতে পেয়েছি। আমার বিশ্বাস এইবার আমি ভয়ঙ্কর মোহজাল থেকে নিষ্কৃতি লাভ করে আবার আমার প্রকৃতিকে ফিরে পাব। আমি ডেলিবারেটলি সুইসাইড করতেই বসেছিলুম। তোদের ভয় নেই, এ আমি ছিন্ন করব। এর ওষুধ আমার অন্তরেই আছে। মৃত্যুর যে গুহার দিকে নেমে যাচ্ছিলুম তার থেকে আবার আলোকে উঠে আসব, কোনো সন্দেহ নেই। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলে সাথী। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি।
আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ওই চিঠিটা লেখা 1914 সালের 15ই সেপ্টেম্বরে। তার 4 মাস পরে 1915-র 2রা ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ রথীন্দ্রনাথকে আরেকটি চিঠি লিখেছেন শিলাইদহ থেকে। কল্যাণী এসো, এখানে আসা মাত্রই আমার সেই অসহ্য ক্লান্তি ও দুর্বলতা দূর হয়ে গেছে। এমন সুগভীর আরাম আমি অনেক দিন পাইনি। এই জিনিসটি খুঁজতেই আমি দেশ দেশান্তর ঘুরতে যাচ্ছিলাম, কিন্তু এই যে এমন পরিপূর্ণভাবে আমার হাতের কাছেই আছে, সে আমি জীবনের ঝঞ্ঝাটে ভুলেই গিয়েছিলাম। কিছুকাল থেকে মনে হচ্ছিল মৃত্যু আমাকে তার শেষ বাণ মেরেছে এবং সংসার থেকে আমার বিদায়ের সময় এসেছে। কিন্তু মৃত্যু যার ছায়া, অমৃত তারই ছায়া। এতদিনে আবার সেই অমৃতেরই পরিচয় পাচ্ছি। নিজের হৃদয় অন্তরের ভাণ্ডার থেকে প্রতিদিনই ভরে নিতে হবে। তাকে বলতেই হবে, রুদ্রয়াত্তে দক্ষিণাং মুখং তেন মাং পাহি নিত্যম। না হলে কিছুতেই রক্ষা নেই, কিছুতে না। সাল দুর্গাপুজো। ছোট মেয়ে মীরা অসুস্থ। কবি খুবই বিব্রত তাকে নিয়ে। মাহারা ছোট্ট স্বামীকে কোথায় রাখবেন ভেবে পান না। শরণ নিলেন বন্ধু শ্রীশচন্দ্র মজুমদারের। তার পরিবার তখন মুঙ্গেরে, তার শ্বশুর বাড়িতে। তাকে লিখলেন, সমী কলকাতা যেতে পছন্দ করে না, সেখানে যেতেও চায় না, অথচ ছুটিতে শান্তিনিকেতনে তার একলা ঠেকে। সমী এত অল্প জায়গা জুড়ে থাকে এবং এত নিরুপদ্রব যে তার জন্যে তোমাদের মুঙ্গের শহরের শান্তিভঙ্গের আশঙ্কা নেই। শেষ পর্যন্ত 16ই অক্টোবর বিজয়া দশমীর দিন সমী শ্রীশচন্দ্রের পুত্র ভোলার সঙ্গে তার মামার বাড়ি মুঙ্গের রওনা হলো। ছুটি শেষে স্কুল খোলার মুখে কলকাতায় কবির কাছে দুঃসংবাদ পৌঁছল, সমীর কলেরা হয়েছে। তখনই ডাক্তার নিয়ে তিনি মুঙ্গের ছুটলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। সকলের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে 25শে নভেম্বর মাত্র 11 বছর বয়সে সমী চলে গেল। ঠিক 5 বছর আগে এমনই এক সাতই অঘ্রাণ সমীর মা চলে যান। পুত্র শোকে আচ্ছন্ন কবি তার পরের দিনই মুঙ্গের থেকে শান্তিনিকেতনের পথে রওনা হলেন। রাতের ট্রেন। জানলার ধারে বসেছেন কবি, আর জানলা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে দেখলেন মাঠ ঘাট অপার জ্যোৎস্নার অপার্থিব আলোয় একাকার। কোথা কিছু কম পড়ছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তের মধ্যে সমস্তই রয়ে গেছে, আমিও তারই মধ্যে। সমস্তের জন্য আমার কাজও বাকি রইল। যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে। ব্যক্তিগত শোক থেকে উত্তরণ ঘটল গানে। গানের সুরে মুক্তি দিলেন হৃদয়ের জমা কান্নাকে। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে।
জ্বলিছে দিনকর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। বাইরের দিক থেকে অবিচল থাকতে চেষ্টা করেছেন এই মহাপুরুষ। তার বেদনা, তার দুঃখ, তার যন্ত্রণা কাউকে দেখাতে তার পৌরুষে লেগেছে, কিন্তু ভেতরে ভেতরে স্বামীকে হারিয়ে ফেলার শোক তাকে পুড়িয়েছে সারা জীবন। কবির লেখাতেও তাই বারবার ঘুরে ফিরে এসেছে স্বামী। শিশুকাব্যের নায়ক খোকা তো স্বামী। আর ডাকঘরের রুগ্ন অমল, সেও কি তার স্বামীরই আরেকটি সত্তা নয়? অপেক্ষা, অপেক্ষা ক্লান্ত অমল। তার রাজার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত। ঠিক তখনই রাজার চিঠি আসে স্বপন পারের ডাক নিয়ে। এখন আর অমলের কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। দক্ষিণ হাওয়া আসছে খিড়কি দিয়ে। এখন সে মাথার ওপরকার প্রকাণ্ড আকাশের সব তারাগুলি দেখতে পাচ্ছে। শুধু অর্ধরাত্রে যখন রাজা আসবেন, তখন সে রাজাকে বলবে, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটি দেখিয়ে দাও। রাজা এলে অমল তাঁর কাছে আরো একটি বাসনার কথা বলবে। বলবে তিনি যেন আমাকে তার ডাকঘরে ডাক হরকরা করে দেন। অমল দেশে দেশে ঘরে ঘরে রাজার চিঠি বিলি করবে। এবার অমলের ঘুম এলো। প্রদীপের আলো নিভল। এখন আকাশের তারাটি থেকে আলো আসুক। স্বামীকে কবি মুক্তি দেন ব্যাপ্ত আকাশের চরাচরে, মৃত্যুর তীর্ণ জীবনে। অমল বেঁচে থাকে অমলের আত্মা হয়ে কবির হৃদয়ে, আর যুগ যুগান্তরের পাঠকের মনে বেঁচে থাকে সে। স্বামী ক্ষুদ্র জীবন থেকে মহাজীবন সঙ্গমে পৌঁছয়। স্বামী কবির ভালোবাসার ধন। নয় শ্রাবণ, 25শে জুলাই 1941। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনকে পিছনে ফেলে যাত্রা করলেন কলকাতার দিকে। গাড়িতে ওঠার সময় বড় চুপচাপ ছিলেন তিনি। মুখ ফেরাবেন না ভেবেও শেষবারের মতো মুখখানি ফেরালেন তার প্রাণের আরাম বিশ্বভারতীর দিকে। তখন আশ্রমের ছাত্র আর শিক্ষকরা ভিড় করে দাঁড়িয়েছিলেন সেখানে কবিকে বিদায় জানাতে। কবির দুচোখ যেন চিকচিক করে উঠল যাবার বেলায়। অসম্ভব সূক্ষ্ম এবং স্পর্শকাতর মনের মানুষটি কি বুঝতে পারছিলেন লৌকিক থেকে অলৌকিকের দিকে যাবার হাতছানি এসেছে তাঁর কাছে? মুখ ফেরালেন, দুচোখ দিয়ে গড়িয়ে পড়ল মুক্তোর মতো দুটি জলের ফোঁটা। কাঁদছেন কবি। তখন থেকে প্রত্যেক দিন শৈলজারঞ্জন মজুমদারের আদেশে কবির আরোগ্য কামনায় একটি গান গাইত আশ্রমের সকলে। মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন, ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি। কি কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা
রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে আখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি। তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আগস্টের ৭, বৃহস্পতিবার, 22শে শ্রাবণ। বাঙালির ব্যথার মাস, অশ্রুর মাস। পূবের আকাশ ধীরে ধীরে ফর্সা হচ্ছে। অমিয়া ঠাকুরের আনা চাঁপা ফুল ছড়িয়ে দেওয়া হয়েছে তাঁর পায়ে। অমিতা ঠাকুর জল দিচ্ছেন মুখে। নাড়ি ধরে বসে আছেন ডক্টর জ্যোতিষচন্দ্র রায়। হেমন্তবালা দেবী কবির কপালে তুলসীর মালা, গঙ্গা মাটি ছুঁয়ে গেলেন। বেলা ৯টায় শুরু হলো অক্সিজেন দেওয়া। এলেন বিধান রায়, ললিত বন্দ্যোপাধ্যায়, 2 পরাজিত চিকিৎসক। বাইরের বারান্দায় কে যেন মৃদু কণ্ঠে গেয়ে চলেছেন, কোথায় অমৃতধাম ও যাত্রী। খুলে দেওয়া হলো অক্সিজেনের নল। কমতে লাগলো পায়ের উষ্ণতা। তারপর এক সময় চিরকালের মতো থেমে গেল হৃদয়ের লাবডুব। ঘড়িতে তখন 12টা বেজে 10। অভিসারকের মতো মৃত্যুর চুপি চুপি নিঃশব্দ আসা পছন্দ ছিল না তাঁর। বিজয় শঙ্খ বাজিয়ে মৃত্যুর আবির্ভাবই তাঁর কাম্য ছিল। তিনি বিশ্বাস করতেন জীবন আর মৃত্যুর মধ্যে এক ঐশ্বরিক বিবাহ সম্পর্ক। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা। নিশীথ বেলা, সঘন বরষা, গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার। ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা। বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা। রাত্রিবেলা, ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল, দে দোল দোল। পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি। যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল। আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকেরও কাছে। থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া। নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে। ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়াছে বুকেরও কাছে। হায়, এতকাল আমি দেখেছিনু তারে যতন ঘরে শয়ন পরে। ব্যথা পাছে লাগে, দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে। বাসর শয়ন করেছি রচন কুসুম থরে। দুয়ার রুধিয়া রেখেছিনু তারে গোপন ঘরে যতন ভরে। কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহেরও সাথে। শুনায়েছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে। গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে। যা কিছু মধুর দিয়েছিনু তার দুখানি হাতে স্নেহেরও সাথে। শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশু বসে। পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গুরু ভার। ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে। বেদনাবিহীন অসাড় বিরাগ মরমে পোষে আবেগ বসে।
ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি, পাইনে খুঁজি। বাঁশরের দ্বীপ নিবে নিবে আসে, ব্যাকুল নয়নে হেরি চারিপাশে। শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি, কাহারে খুঁজি। রাত্রিবেলা তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা। রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি। ঝঞ্ঝা হাসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা। নিশিত বেলা দেদোল দোল দেদোল দোল, এ মহাসাগরে তুফান তোল। বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল। বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল। উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল। বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল, দেদোল দোল। আয়ের ঝঞ্ঝা পরাণ বধূর আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল, দেদোল দোল। প্রাণেতে আমাতে মুখোমুখি আজ, চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ। বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল, দেদোল দোল। স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ দুটো পাগল, দেদোল দোল। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। বাইরে তখন জনসমুদ্র। তারা শেষবারের মতো একবার দেখতে চান কবিকে। মহাপ্রয়াণের খবর বেতার তরঙ্গে ছড়িয়ে পড়ায় শহরের নানা প্রান্ত থেকে এসেছে শোক মিছিল। যাবার সময় রাজবেশে সেজেছেন তিনি। সাদা বেনারসি জোড়, কোচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর, কপালে চন্দন, গলায় গোড়ে মালা, দুপাশে অসংখ্য সাদা পদ্ম। রাজবেশে রাজা ঘুমোচ্ছেন রাজসজ্জায়। দলে দলে মানুষ এসে প্রণাম জানিয়ে যাচ্ছেন। ব্রহ্মসঙ্গীত হচ্ছে একদিকে। নন্দলাল বাবু তখন কাঠের পালং তৈরি করেছেন। রাজার রাজা যিনি, ওই পালং তারই। জীবনের সঙ্গে মরণের বিবাহ বাসর সাজানো হচ্ছে সেখানেই। ফুলের নৌকায় ভেসে ভেসে অজানা লোকে চলে গেলেন তিনি। সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালেন কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। রানীচন্দ্রের লেখায় পাই, গুরুদেব চলে গেলেন।
জোড়াসাঁকো খালি হয়ে গেল। পরদিন রওনা হলাম আমরা। সন্ধে হয় হয় এসে পৌঁছলাম বোলপুর স্টেশনে। বিশ্বভারতীর বাস ছিল অপেক্ষায়। সেই বাসে উঠলাম। কারো মুখে কোনো কথা নেই। ভুবনডাঙ্গার বাঁধের ধারে বাস থামল। আমরা রাস্তায় নেমে হাঁটতে লাগলাম। সকলের পুরো ভাগে সুরেন্দা, দুহাতে বুকের কাছে ধরা কাঁসার কলসিটি। দু চোখ ভারী হয়ে আছে। পথের সারি সব ঝাপসা হয়ে গেল। কাঁকড়ের উপরে পা ফেলে চলেছি। আজ কাঁকড়ে পা ফেলার শব্দটুকু ওঠে না। উত্তরায়ণে এলাম। উদয়নের সামনে প্রদীপের আলো, ধূপ ধোঁয়ার মাঝখানে শ্বেত পদ্ম দিয়ে শ্বেতপদ্মের চৌকির ওপরে আসনখানি পাতা। সুরেন্দা কলসিটি রাখলেন আসনের উপরে। বৌঠান প্রণাম করলেন লুটিয়ে, আর মাঝবয়সীরা এক এক করে প্রণাম করতে লাগলো। আমরাও আর একবার প্রণাম করলাম। মাত্র কয়েকদিন আগে যে গুরুদেবকে নিয়ে যাওয়া হয়েছিল এই বারান্দা দিয়ে, আজ তাঁকে ফিরিয়ে আনা হলো এক খরা চিতাভস্য রূপে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকেলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে আরও একটি জায়গা ছিল, সেটা যে কোথায় তা কখনো তাঁর জানা হয়নি। সমবয়সী খেলার সঙ্গিনী ইরাবতী সেটাকে রাজার বাড়ি বলতো। মাঝে মাঝে রবিকে বলতো আজ সেখানে গিয়েছিলাম, কিন্তু একদিনও এমন শুভযোগ হয়নি যখন রবিও তার সঙ্গে যেতে পারেন। সে একটা আশ্চর্য জায়গা। সেখানে খেলাও যেমন আশ্চর্যের, খেলার সামগ্রীও তেমনই অপরূপ। মনে হতো সেটা অত্যন্ত কাছে, একতলায় বা দোতলায় বা কোনো একটা জায়গায়, কিন্তু কোনো মতেই সেখানে যাওয়া ঘটে না। অনেকবার বালিকাকে জিজ্ঞাসা করেছেন, রাজার বাড়ি কি আমাদের বাড়ির বাহিরে? সে বলেছে, না, এই বাড়ির মধ্যেই। তিনি বিস্মিত হয়ে ভেবেছেন, বাড়ির সকল ঘরই তো আমি দেখেছি, কিন্তু সে ঘর তবে কোথায়? রাজা যে কে সে কথা কোনোদিন জিজ্ঞাসাও করেননি। রাজত্ব যে কোথায় তা আজ পর্যন্ত অনাবিষ্কৃত রয়ে গেছে। কেবল এটুকু মাত্রই জানা গেছে যে জোড়াসাঁকোর বাড়িতেই সেই রাজার বাড়ি। একথা সত্যি, বিশ্বজুড়ে সকল বাঙালির রাজার বাড়ি এই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। নিঃসঙ্গ সম্রাট রবি ঠাকুর, সেই নিঃসঙ্গ সম্রাটের কাছেই আমাদের যুগ যুগান্তের রঙিন চিঠি, যাকে হাজার আলোয় সকলের সঙ্গে মিশিয়ে দেখা যায় না, যিনি অন্ধকারে একমাত্র একার হয়ে থাকেন, তিনিই তো চির সখা রবি ঠাকুর।
চিরসখা হে ছেড়ো না মোরে ছেড়ো না চিরসখা হে ছেড়ো না মোরে ছেড়ো না। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ, প্রেস করুন বেল আইকন।